বেনারসে এসে এই জায়গাগুলো না ঘুরে দেখলে বেনারস ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। যাব এমন একটা মন্দিরে যে মন্দিরে ভগবানের দর্শন না করলে কাশী ভ্রমণই পূর্ণতা পায় না। কথা বলছি কাল ভৈরব মন্দিরের। যাব মহামৃত্যুঞ্জয় মন্দিরে, যেখানকার কুয়োর জল পান করলে নাকি সমস্ত রোগ সেরে ওঠে। দেখব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি করা নতুন নমঘাট এবং যাব আধ্যাত্মিকতা এবং আধুনিক স্থাপত্যের এক অন্যতম নিদর্শন সর্বেদ মহামন্দিরে, যেটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র। সর্বশেষ যাব গৌতম বুদ্ধের 4 পুণ্যভূমির অন্যতম সারনাথে। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের ভিডিওয় কত না ইতিহাস, কত না আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। এটুকু বলতে পারি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরবর্তী বেনারস ভ্রমণে এই জায়গাগুলো ভুলেও না ঘুরে আসতে পারবেন না। তাই চলুন A to Z সমস্ত ইনফরমেশন সহ আপনাদেরকে ঘুরে দেখাই এই সকল জায়গা। গুড মর্নিং ফ্রম বেনারস। তো বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকেও সকাল সকাল আমরা বের হয়েছি নতুন কিছু সাইট সিন তোমাদেরকে ঘুরে দেখাবো বলে। কাল কিছু দেখিয়েছিলাম, আর আজকেও যাচ্ছি সারনাথ। তাছাড়াও সারনাথ থেকে আরও 10 কিলোমিটার দূরে নতুন একটা সুন্দর মন্দির হয়েছে, সেগুলো সব দেখাবো। তাছাড়া কাল ভৈরব মন্দির, সংকাটা মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, তো এই মন্দিরগুলো আজকে কভার করার ইচ্ছা আছে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের পরবর্তী বারাণসী ট্যুরে খুবই কাজে লাগবে, কারণ আপনারা যখন আসবেন তখন এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। কমপ্লিট ট্যুর গাইড আমি এই ভিডিওতে দিয়ে দেবো, এবং প্রত্যেকটা মন্দিরের হিস্ট্রি হোক, কিভাবে যাবেন, সব কিছু এই ভিডিও আপনারা জানতে পেরে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা যাচ্ছি দ্য আলটিমেট প্রোটেক্টর অফ কাশী বা বারাণসী কোতোয়াল কাল ভৈরব মন্দিরে। বলা হয় নাকি বারাণসীতে কাল ভৈরব মন্দিরের দর্শন না করে চলে গেলে কাশী ভ্রমণ পূর্ণতা পায় না। বারাণসীতে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়া উচিত, এবং বারাণসী ত্যাগ করার আগে তাকে প্রণাম না করলে পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা, পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য কাল ভৈরবের মন্দির। আর এই কাল ভৈরবের মন্দিরকে বলা হয় দ্য প্রোটেক্টর অফ বারাণসী। ভগবান কাল ভৈরবের দর্শন করার পরই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে হয়। আর চলো যাওয়া যাক, এখন অনেক মানুষই যাচ্ছে এই সকাল সকাল। তো বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 7:30, আর আমরা এখন লাইনে দাঁড়ালাম কাল ভৈরবের দর্শন করার জন্য। পুরো অলিগলি রাস্তা, বুঝতেই পারছো বেনারসে কিন্তু এই অলিগলি রাস্তা দিয়েই তোমাকে ম্যানেজ করে হাঁটতে হবে, আর মন্দিরও খুঁজে নিতে হবে যে এই জায়গায় মন্দির রয়েছে। তো এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি কাল ভৈরবের দর্শনের জন্য। বেলা যত বাড়বে মন্দিরের ভিড়ও তত বাড়বে, তাই চেষ্টা করবেন সকাল সকাল গিয়ে কাল ভৈরব মন্দিরে লাইন দেওয়ার। অনেকটাই বড় লাইন, জায়গাও খুবই সংকীর্ণ, তাই যত সকাল সকাল আসবেন ততই ভালো। মন্দিরের ভিতর ক্যামেরা এলাও নেই। মোবাইল ফোন নিয়ে যেতে পারেন, কিন্তু তা আপনাকে ব্যাগে কিংবা পকেটে ভরে রাখতে হবে, বের করতে পারবেন না। 7:30 নাগাদ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে 8টা। আধা ঘন্টার মধ্যেই আমাদের ভগবানের দর্শন হয়ে গেল। তো বন্ধুরা, অবশেষে দর্শন হলো কাল ভৈরব মহাদেবের। আর যদি বলি, এখানকার লাইন কিন্তু অনেকটাই বড়, যদি পারো তো সকাল সকাল চলে এসো। আমি 7:30টায় লাইন দিয়ে এখন বাজে 8টার সময় বের হচ্ছি, মানে আধা ঘন্টার ভেতরে আমার দর্শন হয়ে গেল। তোমরা যদি চাও তো পুজোও দিতে পারো, পুজো সেরকম মতো নয়, মানে মালা কিনে নিতে পারো, ফুল কিনে নিতে পারো, মহাদেবের চরণে সেটা অর্পণ করে দেওয়া হবে। আর যদি পারো তো সকাল সকাল চলে এসো, না হলে যত বেলা বাড়বে ততই কিন্তু লাইনও বাড়বে। কাল ভৈরব মন্দিরের অপোজিটেই একটা ইডলির দোকান থেকে 20 টাকা প্লেট ইডলি খেয়ে সকালের ব্রেকফাস্ট সারলাম। তো বন্ধুরা, সামনে আপনাদেরকে দেখালাম শ্রী কাল ভৈরব মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিটের রাস্তায় 300 মিটার যদি হেঁটে যান তাহলে দেখতে পাবেন মহামৃত্যুঞ্জয় মন্দির, সেখানেই আমরা এখন যাব। এবার আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরে, যে মন্দিরে আছে এমন একটা কুয়ো যার জল খেলে নাকি সমস্ত রোগ সেরে ওঠে। চলুন গিয়ে দেখা যাক সেই বিস্ময়কর কুয়ো। এই হলো মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরের ঢোকার প্রবেশদ্বার। বেনারসের বুকে প্রাচীন এই মন্দিরের দেবতা হলেন মহামৃত্যুঞ্জয় শিব, অর্থাৎ যিনি মৃত্যু এবং রোগের উপর শাসন করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্যের কথা আমরা কে না জানি। এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন মন্দিরের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা প্রাচীন কুয়ো বা
চরম কুণ্ড। লোকমতে এই কুয়োর জল নাকি শরীর থেকে দূর করে দেয় সব রোগ ব্যাধি। তন্ত্র ও আয়ুর্বেদের আশীর্বাদ মিশে আছে এই জলে। ভক্তরা এই জল পান করেন। কেউ কেউ বলেন এই কুয়ো নাকি পাতাল লোক পর্যন্ত গভীর। আবার কেউ বলেন এই মন্দিরে দাঁড়িয়ে করা প্রার্থনায় ভগবান মৃত্যুঞ্জয় স্বয়ং আশীর্বাদ করেন। ধারণা করা হয় এই মন্দিরে একসময় তান্ত্রিক সাধকরা অমরত্ব ও রক্ষা বিধির জন্য তপস্যা করতেন। কেউ কেউ মনে করেন এই স্থান বৈদিক যুগ থেকেই পবিত্র। অনেক স্থানীয় মানুষ ও ভক্ত বলেন এই মন্দিরে আসার পর অসাধ্য রোগ থেকেও মুক্তি পেয়েছেন। চিকিৎসা শুরু করার আগে অনেকেই এখানে এসে পুজো করেন, কুয়োর জল পান করেন। তো বন্ধুরা, এই ছিল মৃত্যুঞ্জয় মন্দির। ভিতরে তোমাদেরকে দেখালাম একটা কুয়ো। সেই কুয়োর জল খেলে কিন্তু অনেক রোগ সেরে যায়। তো সেই জল কিন্তু আমরা খেলাম, তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটুকু পেরেছি আমি তোমাদের দেখিয়েছি। চলো, এটাই আসার খুব ইচ্ছা ছিল। যারা কাল ভৈরব মন্দির থেকে দর্শন করবে, 300 মিটারের মধ্যেই হচ্ছে এই মন্দির। মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির থেকে আমরা এখন যাচ্ছি 3.6 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গার তীরে একেবারে নতুন ঘাট নমঘাটে। যে ঘাট শুধু আধুনিক স্থাপত্যের নিদর্শন নয়, এক অনন্য মিলনস্থল যেখানে প্রাচীন কাশীর আধ্যাত্মিকতা মিশেছে আধুনিক ভারতের রূপকল্পের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হলাম আমাদের 3য় নম্বর সাইট সিন পয়েন্ট নমঘাটে। সামনে যেই ব্রিজটা দেখছেন এটি হলো মালভিয়া ব্রিজ। এই ব্রিজটি নির্মাণ করা হয় 1887 সালে। তখন এর নাম ছিল রাজঘাট ব্রিজ। পরবর্তীতে এটি ভারতের মহান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদন মোহন মালব্যের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় মালভিয়া ব্রিজ। এটি একটি ডবল ডেকার ব্রিজ, অর্থাৎ নিচে রেল লাইন, উপরে রাস্তা। ব্রিজটি গঙ্গা নদীর দুই পার অর্থাৎ রাজঘাট ও খাজুরি এলাকাকে সংযুক্ত করে। বারাণসীর ইতিহাসে এক জীবন্ত সাক্ষী মালভিয়া ব্রিজ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ব্রিজ সাক্ষী থেকেছে কাশীর পরিবর্তন ও প্রবাহের। এই নমঘাটের নম শব্দটি এসেছে নমস্কার বা নমস্তে আর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নামের আদ্য অক্ষর থেকে। প্রাচীন খিদকিয়া ঘাটের পুনর্নির্মাণের ফলই এই নতুন নমঘাট। প্রায় 95 কোটি টাকা ব্যয় করে এই ঘাট পুনর্নির্মাণ করা হয়েছে। ঘাটের মুখ্য আকর্ষণ বিশাল 4টি হাতের মূর্তি, যেগুলো নমস্কার বা নমস্তে অবস্থায় রয়েছে। বারাণসীর আতিথেয়তার প্রতীক এই ভাস্কর্য যেন প্রত্যেক আগত ভক্ত ও পর্যটককে বলছে স্বাগত এই মোক্ষ ধাম নগরীতে। নমঘাটে রয়েছে খোলা থিয়েটার, জেটি ও স্নানঘাট, ভাসমান সিএনজি স্টেশন, হেলিপ্যাড, বিশ্রামের জন্য সুব্যবস্থা, আরও আছে যোগ ও ধ্যানের জন্য উন্মুক্ত প্রাঙ্গণ। 2023 সালে এখানে অনুষ্ঠিত হয় কাশী তামিল সঙ্গম, যার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ও দক্ষিণ ভারতের এই সাংস্কৃতিক মিলনের এক অনন্য সাক্ষী এই নমঘাট। নমঘাটে আসা মানে শুধু একখানা নতুন ঘাট দেখা নয়, এখানে আপনি অনুভব করতে পারবেন এক শান্তি, এক সংযোগ, আত্মা, সংস্কৃতি ও আধুনিক ভারতের সঙ্গে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নমঘাট যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে নম সাইন আমরা 2 হাত জড়ো করে করি। এখানে সেরকমই অনেকগুলো স্ট্রাকচার করা হয়েছে। ওইটা হচ্ছে সব থেকে বড়। আর এখন প্রায় সূর্য মাথার উপরে, তাই ঠিকঠাক ভিডিওটা আসছে না, কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার এত রিয়েলিস্টিক বানিয়েছে যে কি বলবো, দুর্দান্ত লাগলো এই জায়গাটা। আর চারিদিকটা যদি বলি, এখন তো নতুন নতুন হয়েছে, তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই যেন সারা বছর থাকে। দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় এই জায়গাগুলো যখন লাইট জ্বলবে তখন কি অপূর্ব সুন্দর লাগবে, একবার চিন্তা করুন। আর এই এত সূর্যের তাপ, তার মধ্যে এরকম ব্যবস্থা রয়েছে, ভিতরে বসার ছাওয়া রয়েছে, অনেকেই বসে আছে। আর উপরে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ দিয়েই কিন্তু আমরা যখন কাশী স্টেশন পেরুলাম তখন এই ব্রিজের উপর দিয়েই কিন্তু গেলাম। আর ব্রিজের একেবারে উপর দিয়ে দেখুন যাচ্ছে মোটর সাইকেল, 4 হুইলার, আর নিচের দিকের যেই রাস্তাটা দেখছেন, যেই রেলওয়ে ট্র্যাক, এইটা দিয়ে ট্রেন পারাপার করে। আর বন্ধুরা, এই হচ্ছে গঙ্গা নদী, আর ওই দিকে অজস্র ঘাট, মানে পরপর কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, কত বোট রয়েছে, অনেকে স্নান করছেন। এই দৃশ্যটাই চোখে পড়বে এই নমঘাট থেকে আপনাদের। মানে এক কথায় দুর্দান্ত লাগলো এই নমঘাট। বারাণসীতে যদি আসেন তাহলে সাইট সিনের ক্ষেত্রে নমঘাট রাখতে পারেন।
হাতে কিছুক্ষণ সময় থাকলে এই জায়গাটিতে কিন্তু অনেকক্ষণ বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। ওপর দিয়ে এখন ট্রেন যাচ্ছে, আপনাদেরকে দেখাই। রাইট টাইমে চলে এসেছি আমি। ওই দেখুন ট্রেন আসছে। তো বন্ধুরা, এই ছিল নমঘাট। নমঘাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব। নমঘাট দেখে আমরা রওনা দিলাম বেনারসের গৌরবময় অথচ তুলনামূলকভাবে কম প্রচারিত এক রত্ন দেখতে। যাচ্ছি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র সর্বেদ মহামন্দির ধাম দেখতে। নমঘাট থেকে যার দূরত্ব আনুমানিক 15 কিলোমিটার এবং বারাণসী মূল শহর থেকে আনুমানিক 12 কিলোমিটার। পৌঁছালাম সর্বেদ মহামন্দির ধামে। দূর থেকেই এই বৃহৎ মন্দিরটি দেখে চোখ যেন জুড়িয়ে যায়। আশ্চর্যের বিষয়, এই মন্দিরে কোনো দেবতার পুজো করা হয় না, করা হয় শুধুমাত্র ধ্যান। মন্দিরটি এতটাই বড় যে এখানে বসে প্রায় 20,000-এরও বেশি মানুষ একসঙ্গে ধ্যান করতে পারবেন। এই মন্দিরই হচ্ছে বিশ্বের বৃহত্তম ধ্যান মন্দির। এটি ধর্মনিরপেক্ষ আধ্যাত্মিকতা ও আত্মজ্ঞান চর্চার একটা স্থান। অনেকে এখানে ধ্যান করতে আসেন, বিশেষত যারা নির্জন শান্তিপূর্ণ পরিবেশে সাধনা করতে চান তাদের জন্য এই জায়গাটি বিশেষভাবে উপযুক্ত। এই সর্বেদ মহামন্দিরের ভিত্তি স্থাপন করেন সদ্গুরু শ্রী সদাফল দেওজি মহারাজ, যিনি 1900 সালের দিকে বিহঙ্গম সংস্থার প্রতিষ্ঠা করেন। মন্দিরটির নাম সর্বেদ হয়েছে সদ্গুরু শ্রী সদাফল দেওজি মহারাজের লেখা একটি আধ্যাত্মিক পুস্তক থেকে। সর্বেদ শব্দটি স্বর ও বেদ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্বরের অর্থ আত্মা, বেদের অর্থ জ্ঞান। যার দ্বারা আত্মার জ্ঞান পাওয়া যায় বা যার দ্বারা আত্মজ্ঞান মেলে তাকেই বলা হয় সর্বেদ। 2014 সালে এর নির্মাণ কাজ শুরু করা হয়। 2023 সালে 18 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মন্দিরটি আনুষ্ঠানিক দ্বার উদ্বোধন করেন। এই মন্দিরটি প্রায় 3 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। মন্দিরটি 7 তলা বিশিষ্ট, যার প্রতিটি তলায় ধ্যান ও আধ্যাত্মিক চর্চার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মন্দিরের দেওয়ালে 3173টি সর্বেদ শ্লোক মাকরানা মার্বেলে খোদাই করা হয়েছে। 125টি পাপড়িযুক্ত একটি পদ্মাকৃতি গম্বুজ মন্দিরের শীর্ষে স্থাপন করা হয়েছে, যা আধ্যাত্মিকতা ও নির্মাণ শৈলীর এক অনন্য মিশ্রণ। বেনারসে এলে অবশ্যই বলবো একটা অটো ভাড়া করে এই সর্বেদ মহামন্দিরে অবশ্যই আসবেন। মন্দিরটি বেনারস থেকে 12 কিলোমিটার দূরে পুমরাহাতে অবস্থিত। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন এই মন্দির খোলা থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে বের হলাম এখন সর্ববেদ মন্দির থেকে। আর এই মন্দির আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন। এটার বাজেট যদি বলি তাহলে 6000 কোটি টাকা। মানে বুঝতে পারছেন এত সুন্দর একটা মন্দির, প্রত্যেকটা জায়গায় এত নিখুঁত কাজ যে এত টাকা তো লাগবেই। আর সত্যি খুব ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি বেনারস যারাই আসছেন এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। এখনও পর্যন্ত সেইভাবে মানে এর ক্রেজটা নেই, কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মন্দির কিন্তু অন্যতম একটা সেরা দর্শনীয় জায়গা হয়ে যাবে বারাণসী থেকে। সেখান থেকে টোটো করে আপনারা খুব সহজেই এই জায়গা ঘুরে নিতে পারবেন। আর অবশ্যই সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় যখন চারিদিক লাইট জ্বলবে তখন তো দুর্দান্ত লাগবে। তো অবশ্যই যারা বেনারস আসছেন তো বলবো এই মন্দির ঘুরে যাবেন, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। সর্বেদ মহামন্দির দেখে আমরা যাচ্ছি আমাদের আজকের সাইট সিনিং এর সবথেকে আকর্ষণীয় জায়গা সারনাথে। বৌদ্ধ ধর্মের 4 বৌদ্ধ তীর্থস্থানের অন্যতম সারনাথ। বারাণসী মূল শহর থেকে এই সারনাথের দূরত্ব আনুমানিক 11 কিলোমিটার। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক অনন্য জায়গা। বোধিলাভের পর গৌতম বুদ্ধ যে জায়গায় প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, আজও সেই জায়গায় গেলে বাতাসে যেন প্রতিধ্বনিত হয় সেই শান্তির বাণী। চলুন আমার সাথে। সারনাথ ঘোরার সাথে সাথে প্রত্যেকটা মন্দিরের ইতিহাস এবং যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব।
যাতে পরবর্তীতে আপনারা যখন সারনাথ আসবেন আপনাদের সারনাথ ভ্রমণের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলে যাবে। সারনাথে আপনারা দেখবেন নতুন মূলগন্ধকুটি বিহার, পবিত্র বোধিবৃক্ষ, ধামেক স্তূপ, সারনাথ জাদুঘর, চৌখান্ডি স্তূপ ইত্যাদি নানা ঐতিহাসিক মন্দির এবং জায়গা। সারনাথে পৌঁছে আমরা প্রথমেই যে মন্দিরে যাচ্ছি তার নাম নতুন মূলগন্ধকুটি বিহার। আমাদের সাথে আছে আমাদের গাইড। আপনারা চাইলে 200 টাকার বিনিময়ে একটা গাইড নিয়ে নিতে পারেন। सामने में आप लोग मंदिर देख रहे हैं, ये सारनाथ का मेन मंदिर है। इस मंदिर का नाम मूलगंध कुटी विहार है। इसको श्रीलंका के बौद्ध भिक्षु देवमित्र अनागारिक धर्मपाल जी ने 1931 में बनाया है, 1931 में। इसके अंदर जाएंगे जो भगवान बुद्ध का स्टेचू देखेंगे, पत्थर का स्टेचू है, उसके ऊपर सोने का गोल्डन प्लेटिंग किया गया है। उसके नीचे अंडरग्राउंड बना करके सिल्वर के बॉक्स में भगवान बुद्ध का अस्थि भी रखा गया है। वो साल में 2 बार निकालते हैं, कार्तिक पूर्णिमा, बौद्ध पूर्णिमा, नवंबर और मई में निकाल के बहुत धूमधाम से पूजा पाठ करते हैं। जितने यात्री टूरिस्ट आते हैं उनको उस अस्थि का दर्शन भी कराया जाता है। मंदिर के अंदर फोटोग्राफी करेंगे, 20 रुपये डोनेशन बॉक्स में डालने होते हैं। बाहर कहीं करेंगे कोई 1 रुपये नहीं देने में। ये सामने में धर्मपाल जी की स्टेचू है जिन्होंने इस मंदिर को बनाया, श्रीलंका के रहने वाले बौद्ध भिक्षु। सब लोग मेरे पीछे चले जाइए, जूते चप्पल जहाँ कहूँगा वहीं खोलिएगा, अभी मत खोलिएगा। নতুন মূলগন্ধকুটি বিহারে প্রবেশ করেই দেখতে পাবেন ধর্মচক্র মুদ্রায় গৌতম বুদ্ধের একটি বৃহৎ মূর্তি। গৌতম বুদ্ধের জীবন কাহিনী অপরূপ রং ও রেখায় জীবন্ত হয়ে উঠেছে। লুম্বিনীতে বুদ্ধের জন্মকাহিনী, বুদ্ধগয়ায় বোধিসত্ত্ব লাভ এবং কুশীনগরে নির্বাণ লাভ ইত্যাদির ছবি আপনারা মন্দিরের ভিতরে গেলে দেখতে পাবেন। লুম্বিনী নগরে শাক্য বংশে শুদ্ধধনের ঘরে জন্ম নেয় সিদ্ধার্থ। জন্মচক্রে জরা, ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি লাভের পথ বা মার্গ খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ শেষে বুদ্ধগয়ায় গিয়ে উপস্থিত হন। সেই স্থানে তিনি দিব্যজ্ঞান লাভের পর সারনাথের মৃগদাবে পৌঁছায়। সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের সূচনা করেন। মৃগদাব শব্দের অর্থ হরিণদের জঙ্গল। সারনাথের সুবিশাল ইতিহাসে এই মৃগদাব শব্দটি সার্বিকভাবে জড়িয়ে রয়েছে। এই উদ্যানে বসেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের শিক্ষাদান করেন এবং শিষ্যদের উপদেশবাণী শোনান। হরিণদের দেবতার নাম ছিল সারঙ্গনাথ। ইতিহাসবিদদের মতে খুব সম্ভবত এই সারঙ্গনাথ থেকেই উৎপত্তি হয় সারনাথ শব্দটির। সম্রাট অশোকের কন্যা সঙ্ঘমিত্রা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বুদ্ধগয়ার বোধিবৃক্ষের চারা রোপণ করেছিলেন শ্রীলঙ্কার অনুরাধাপুরে। ধর্মপাল সেই বোধিবৃক্ষের 3য় নম্বর শাখা স্থাপন করেন এই সারনাথে। এই সেই বৃক্ষ। গৌতম বুদ্ধ তার 5 শিষ্যদের উপদেশ দিচ্ছেন এই বোধিবৃক্ষের নিচে। অপূর্ব সুন্দর স্ট্রাকচার এখানে আপনারা দেখতে পাবেন। এই সেই ধর্মঘণ্টা যার শব্দ তরঙ্গের শান্তি ও মৈত্রীর বাণী প্রসারিত হয় চারিদিকে। বোধিবৃক্ষের চারপাশে চোখে পড়বে সারি সারি প্রার্থনা চাকা। এই চাকা একবার ঘুরলেই নাকি একবার প্রার্থনা বলা হয়ে যায়। এই চাকার গায়ে তিব্বতী ভাষায় লেখা আছে ওম মণিপদ্মে হুম, যা বৌদ্ধের একটি পবিত্র মন্ত্র। ये देखिए जो सामने में आप लोग देख रहे हैं, इसका फर्स्ट नाम धर्मचक्र स्तूपा है, सेकेंड नाम धामेका स्तूप। ये बोध गया बिहार में भगवान बुद्ध ने तपस्या किया, सिद्धि लाभ किया, ज्ञान की प्राप्ति की, तो अपने 5 भिक्षुओं को प्रथम उपदेश इसी स्थान में दिए। जब कुशीनगर गोरखपुर के पास जाकर के भगवान बुद्ध का मृत्यु हो गया, उनके बॉडी का जो राख वगैरह बचा अशोक सम्राट ने ला करके उसी स्थान पे रख के उस स्तूपा को बना दिया, जिसकी ऊंचाई 103 फीट है, चौड़ाई 93 फीट है। ये पूरा सॉलिड है, ठोस है, अंदर ढुकने का कोई दरवाजा, रास्ता, गेट नहीं है। बौद्ध धर्म में 2 धर्म होते हैं, हीनयान, महायान। महायान के लोग स्टेचू पूजा करते हैं, हीनयान के लोग कैंडल, धूपबत्ती, मोमबत्ती जला के इसका राउंड लगा पूजा करते हैं। जिनको राउंड लगाने की इच्छा होती है यहाँ से 1 किलोमीटर आगे जाते हैं, 20 रुपये का ऑनलाइन टिकट है, वहाँ से एंट्री गेट है, इसका राउंड लगा सकते हैं। ये पीछे में जो सामने देख रहे हैं बोधि वृक्ष पेड़ पीपल का, जिस पेड़ के नीचे भगवान बुद्ध ने सिद्धि लाभ किया बौद्ध गया बिहार में,
उसी का तीसरा ब्रांच लगाया गया है। पहला ब्रांच बौद्ध गया बिहार, दूसरा श्रीलंका अनुराधापुरा। अशोका का लड़का और लड़की महेंद्र संघमित्रा कलम बना के ले गए श्रीलंका में, लगाए बौद्ध धर्म के प्रचार के लिए। वहाँ से धर्मपाल जी ने 1932 में 1932 में एक कलम ला करके इधर लगाया। इसके अंदर जाएंगे भगवान बुद्ध के 5 मॉडल बनाए गए हैं, जैसे ज्ञान का उपदेश वो दे रहे थे। वो श्रीलंका वालों ने डोनेशन दे करके बनवाया है। उन 5 के नाम है कोड्या, बप्पा, मुद्रिका, अश्वजीत, महानामा। इसके चारों तरफ छोटे छोटे ताम्र चक्र लगाए गए हैं। जैसे हम लोग टेम्पलों में जाते हैं, बैठ के माला का जप करते हैं, राधे कृष्णा सीताराम हरे राम, सारे चक्रों पे मंत्र लिखे हैं। ओ माने पद्मिनी, ये लोग चक्र घुमा करके प्रेयर करते हैं। 71 चक्र है, तिब्बत वालों ने दान में दिया है। ये जो सामने गोल्डन वाला दिखाई पड़ रहा है, इसके नीचे एक घंटा लगा हुआ है 2010 kg का, अष्ट धातु का। ये जर्मन वालों ने दान में दिया है। सुबह 4 बजे बजाते हैं, शाम को 6 बजे। इसकी आवाज़ कम से कम 2 से 3 किलोमीटर दूर तक जाता है। इधर पीछे में जो देख रहे हैं पूरा विलेज एरिया है, गांव है। गांव में इधर 7,500 गरीब लोग रहता है, पढ़ाई करता है, बुनाई करता है। आप लोगों ने न्यूज़ गूगल में सुना होगा, माननीय प्रधानमंत्री मोदी जी ने बनारस में बरईपुर गांव को बुनकरों को गोद लिया हुआ है। ये 7,500 लोगों को गोद लिए हैं। एक मशीनें हैंडलूम की फ्री दी है। खाली टाइम में ये लोग बनारस साड़ी, सूट, दुपट्टे पूरे गाँव में बनाते भी हैं। बना करके जहाँ इनकी अपनी बुद्धिस्ट सोसाइटी है, बुनकर सोसाइटी है, इकट्ठे करते हैं, वहाँ से दिखाया बताया भी जाता है। इधर में कोई जीएसटी टैक्स कमीशन नहीं। जैसे मार्केट में जाते हैं, ऑटो रिक्शे, गाइड, होटल मैनेजर, आश्रम स्वामी, नाय वाले, चाय वाले, सारे लोग आपको साड़ी का शोरूम फैक्ट्री जरूर बताएंगे। 35% कमीशन और जीएसटी टैक्स लगा के डबल रेट हो जाते हैं। हम लोग उसी संस्था की तरफ से रखे गए हैं, घुमाते बताते हैं, इनका प्रचार भी करते हैं। সারনাথ ঘুরতে ঘুরতে হঠাৎই যেন এসে পড়লাম জাপানের এক শান্ত মন্দির চত্বরে, জাপানিজ টেম্পলে। এই মন্দিরটি তৈরি করেছে জাপানের বৌদ্ধ সংগঠন, যারা বুদ্ধের বাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। জাপানি মন্দিরের আসল নাম নিচিকাই সুজান ফোরিনজি, তবে স্থানীয় গাইড এবং পর্যটকরা এটিকে সাধারণত জাপানি টেম্পল বলেই অভিহিত করেন। মন্দিরের মনোরম স্থাপত্য জাপানের কিয়োটোতে অবস্থিত বিশ্ববিখ্যাত জাপানি মন্দিরগুলোর কথা মনে করিয়ে দেয়। মূল মন্দিরের ডান দিকে জাপানি শিলালিপি সহ একটি স্তম্ভ রয়েছে। এই জাপানিজ টেম্পলের ভিতরে দেখলাম কাঠের তৈরি গৌতম বুদ্ধের শায়িত একটি মূর্তি রয়েছে। ভিতরে চন্দনের গন্ধে বুঝলাম প্রত্যেকটা ছোট ছোট মূর্তি এবং অন্যান্য কাঠের আসবাবপত্রগুলো চন্দন কাঠের তৈরি। विश्व शांति स्तूपा, इसको 2010 में बनाया गया। इसको इंडो जापान ने बनाया। इंडिया और जापान मिलकर विश्व के शांति के लिए। ये सामने में अशोका चक्र है, जो 4 लाइन्स कैपिटल्स रुपए पैसे में छपते हैं राष्ट्रीय के। उसके पीछे सांची गेट, जो भोपाल मध्य प्रदेश में सांची स्तूपा है, उसी का डुप्लीकेट गेट। एक कोविड के समय जो यहाँ बुद्धिस्ट बच्चे पढ़ाई बुनाई करते हैं, बैठे थे, कोई काम नहीं था, वो लोगों ने सोसाइटी से पत्थर मांग के अशोका चक्र, सांची गेट दोनों शेर बनाया। अब कोविड के बाद इधर प्रचार के लिए लगाया। ये मंदिर जो देख रहे हैं, इसको जापान वालों ने 1986 में बनाना स्टार्ट किया, 1991 में बना के कंप्लीट किया, 5 साल में। इस मंदिर का नाम है जापानीज ब्लैक पैगोडा। पूरा इसको जापान गवर्नमेंट ही मेंटेन करता है। इसके अंदर जाएंगे, जो भगवान बुद्ध के स्टेचू देखेंगे, सफ़ेद चंदन की लकड़ी के ऊपर बनाई गई है। एक स्लीपिंग स्टेचू देखेंगे, बड़ा सा है, वो जो है कुशीनगर में जिस मुद्रा में भगवान बुद्ध का मृत्यु हुआ था, सेम स्टेचू बना के लगाया गया है। इसके अंदर बड़े बड़े ड्रम लगे हैं, सुबह शाम बजा करके लोग प्रेयर करते हैं। बोर्ड पे देखेंगे इनका मंत्र लिखा है, नमो होरेंगे क्यों। जैसे ओम नमः तस्य भगवते बुद्धम शरणम गच्छामि, संगम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, वैसे इनका जापानीज लैंग्वेज में शॉर्टकट में मंत्र है, बोल करके पूजा करते हैं। জাপানিজ টেম্পলের পাশেই আপনাদের চোখে পড়বে ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা বিশ্ব শান্তি স্তূপ। এই স্তূপ নির্মাণের মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে শান্তি, ভালোবাসা আর অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়া। এই স্তূপের চতুর্দিকে রয়েছে 4টি বৌদ্ধ মূর্তি, যেগুলো বুদ্ধের জীবনচক্রে 4টি গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? শান্ত নিরিবিলি এই জায়গা সত্যিই অসাধারণ। সারনাথ ভ্রমণ এক কথায় অনবদ্য। বারাণসী থেকে মাত্র 10 কিলোমিটার দূরে একটা অটো রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন সারনাথে। অবশ্যই রেকমেন্ড করব এই জায়গায় আসার জন্য। দেশ বিদেশের বহু পর্যটক এই সারনাথ ভ্রমণে আসেন। আজকের এই সম্পূর্ণ সাইট সিনিংয়ে আমাদের অটো রিজার্ভ করে ভাড়া পড়েছিল 1400 টাকা।
আপনি যদি চান শুধু সারনাথ ভ্রমণ করবেন তাহলে অটো রিজার্ভ করে ভাড়া পড়বে 600 থেকে 800 টাকার মধ্যে। আজকের কোন জায়গাটি আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বেনারসের প্রত্যেকটা পর্বই আপনাদেরকে পরবর্তী বেনারস ভ্রমণে অত্যন্ত সাহায্য করবে, তাই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।